দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের আমি পাঠদান করব সন্ধির দ্বিতীয় পর্ব। আজকের পর্ব হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। সন্ধি মানে হচ্ছে মিলন এবং এটি বর্ণের বিষয়, সেজন্য এটি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো তোমরা সংজ্ঞাটা অবশ্যই জানো। ব্যঞ্জন সন্ধি হচ্ছে ব্যঞ্জন হয়তো দুটাই ব্যঞ্জন বর্ণ থাকবে, না হয় একটি ব্যঞ্জন বর্ণ থাকবে, একটি স্বরবর্ণ থাকবে, অথবা বিসর্গ থাকতে পারে। আচ্ছা, বিসর্গ যেটি থাকবে সেটি তো আমরা আলাদা করে দেখাচ্ছি, বিসর্গ সন্ধি। তো ব্যঞ্জন বর্ণের এবং স্বরবর্ণ মিলে অথবা ব্যঞ্জন বর্ণ মিলে যে সন্ধি হয় সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো ব্যঞ্জন সন্ধি ব্যাপক আকৃতির, অনেক শব্দ আছে। আমরা সব আলোচনায় নিচ্ছি না, আমরা শুধুমাত্র তোমাদের পাঠ্য বইতে যে কয়টি জরুরি নিয়ম সেগুলোই আমি আজকে তোমাদের দেখিয়ে দিব। এখানে দেখো প্রথমে কি আছে, তোমরা আশা করি ঘোষ এবং অঘোষ ধ্বনির বিষয়ে তোমাদের অবগত আছে। তোমরা যেমন বর্গাকারে সাজানো আছে 25টি বর্ণ, সেই 25টি বর্ণ 5 5 25, প্রত্যেক সারিতে 5টি করে, 5টি বর্ণ, প্রত্যেক সারিতে 5টি বর্ণ এবং 5টি সারি। তৃতীয় এবং চতুর্থ বর্ণ, প্রত্যেক সারির তৃতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ। ঘোষ বর্ণ কোনগুলো? যেগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী প্রকম্পিত হয়। গ, ঘ, জ, ঝ, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। আর প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ। তো অঘোষ এবং ঘোষ আশা করি তোমরা চিনতে পেরেছ। এখন সন্ধি করার যে নিয়ম, এখানে ঘোষ এবং অঘোষ ধ্বনির একটু ব্যাপার আছে। যেমন এখানে দেখো, এটি হচ্ছে ক, চ, ট, ত, ক, এগুলো হচ্ছে বর্গীয় বর্ণের প্রথম বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ, এই সারির প্রথমটি হচ্ছে ক, সেরকম ক, চ, ট, ত, ক হচ্ছে প্রথম বর্ণটি। বর্গীয় বর্ণের প্রথম বর্ণ 5টি। এর সাথে যদি স্বরধ্বনি মিলে তাহলে কি হবে? যেই সন্ধিটি হবে সেটি কিন্তু, এটা তো অঘোষ, অঘোষ থাকবে না। এই কয়টি বর্ণ যদি স্বরধ্বনির সাথে মিলে গিয়ে সন্ধি হয়, তখন এই যে অঘোষ বর্ণগুলো হয়ে যাবে ঘোষ। এইরকম হবে গ, জ, ড, ত, প। গ হচ্ছে তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, এগুলো হচ্ছে বর্গীয় বর্ণগুলোর 5টি 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 করে যে 25টি বর্ণ সাজানো আছে, প্রত্যেক সারির তৃতীয় বর্ণ হচ্ছে এগুলো। আর আমরা জানি তৃতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। এগুলো হচ্ছে তৃতীয় সারির বর্ণ, তৃতীয় স্থানের বর্ণ। তো প্রথম স্থানের বর্ণ অঘোষ, সন্ধির ফলে কি হলো? তৃতীয় সারির এই ঘোষ বর্ণে পরিণত হবে। যেমন দিগন্ত, দিগন্তকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কি দেখি? দিক যোগ অন্ত। এখানে দেখো ক, এই যে ক প্রথম বর্ণ,
তাইলে এটার সাথে যখন এই ক এবং অ যখন মিলে যাবে তখন হয়ে যাবে এটা দিগন্ত গ হয়ে গেল, ঘোষ হয়ে গেল, ঘোষ বর্ণ হয়ে গেল। সৎ সৎ উপায়, উপায় এই দুটা মিলে ত এবং উ মিলে হয়ে গেল, কি হয়ে গেল? এই দ হয়ে গেল, ঘোষ হয়ে গেল। এটা হচ্ছে অঘোষ, এটা হচ্ছে অঘোষ, কিন্তু কি হয়ে গেল? এই ঘোষ হয়ে গেল, তৃতীয় বর্ণে মানে ঘোষ বর্ণে রূপান্তরিত হলো। এখন এই খণ্ডত সাথে আমি আশা করি তোমাদের পরিচয় আছে। খণ্ডত মানে হচ্ছে ত, ত, ত এর খণ্ডরূপ মানে হচ্ছে এই ত হচ্ছে এই রকম সমান সমান ত, আর ত এটা বাদ দিলে কি হবে? এটা বাদ দিলে এইটাই হচ্ছে খণ্ডত, মানে অটা যুক্ত থাকে না। আমরা জানি যে আমরা কোনো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারি না। যেমন ত যখন বলি, ক যখন বলি, অ আসে। আর অটা বা স্বরবর্ণটা যখন আমরা উচ্চারণ না করি তখন আমরা হসন্ত চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই যে এই বর্ণটির সাথে স্বরবর্ণ যুক্ত নেই। তয়ের সাথে যে অটা আছে সেই অটাকে যদি আমরা বাদ দেই তাহলে তয়ের খণ্ড রূপ হয়ে গেল, তো মানে অবিহীন ত, খণ্ডত, খণ্ড রূপ, এটি খণ্ডাংশ। এখানে আছে দুটো অংশ, এটা এটা, কিন্তু এটা হচ্ছে শুধু এটা, এটার সাথে কোনো, এটার সাথে যেমন অ আছে এটার সাথে কোনো অ নেই, এটার খণ্ড অংশ, এই জন্য আমরা কি বলি? খণ্ড ত। তাহলে খণ্ড ত কিন্তু একই জিনিস। তাহলে এই তয়ের সাথে যখন স্বরবর্ণ যুক্ত হয়ে গেল তখন হয়ে গেল ঘোষবর্ণ। ত হচ্ছে অঘোষ, দ হচ্ছে ঘোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা এই ঘোষ এবং অঘোষ বিষয়টি বুঝতে পেরেছ। এখন আরো কিছু শব্দ আমরা সন্ধি আমরা বিচ্ছেদ করে দেখাবো যে কোন কোন নিয়মে কোন ধ্বনির পরিবর্তন হয়েছে। একটা ধ্বনি আরেকটা ধ্বনিকে প্রভাবিত করে। আমরা সমাস করে যখন শব্দ সাধিত করি, আমরা প্রত্যয় যোগ করে আমরা সাধিত করি, সন্ধি করে আমরা শব্দ তৈরি করি বা সাধন করি, আমরা যাই করি একটির সাথে আরেকটি মিলিয়ে আমরা কি করি? অন্যরকম পরিবর্তিতভাবে উচ্চারণ করি, একটি আরেকটি বর্ণকে প্রভাবিত করে। আমাদের উচ্চারণের সুবিধার জন্যই আমরা আমাদের বাকযন্ত্রের মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেভাবে সেভাবেই তো আমরা উচ্চারণ করি। এই উচ্চারণ করতে গিয়ে আমাদের বর্ণ একটা প্রভাবে আরেকটি পরিবর্তন হয়ে যায়। এখন দেখো চলচ্চিত্র, এটা কি? চ ল চিত্র, এরকম তো ত আর রস্বই এবং চ, এবং এই দুটা প্রভাবে চ কি করলো? এই তকে পরিবর্তন করে দিল। চলচ্চিত্র, চলচ্চিত্র, আমরা এই চটার প্রভাবে এই তটা হয়ে গেল চ। বিপদজনক, এখানে কি আমরা দেখতে পাচ্ছি? বিপদ, 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 বিপদ জনক, এই জ এই দটাকে পরিবর্তন করে দিয়েছে। এই জ কি করলো? এই দটাকে তার নিজের মতো
করে নিল। বিপজ্জনক, আমরা বিপজ্জনক বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের বাকযন্ত্রে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বিপজ্জনক। বিপজ্জনক, তাহলে এই জটা প্রভাবে কিন্তু দটা পরিবর্তন হয়েছে। এই দটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেল? জ হয়ে গেল। সেরকম উল্লাস, উৎজলাস, দেখো লটা কি করলো? এই তটাকে পরিবর্তন করে দিল। উল্লাস, উল্লাস বলতে আমরা বেশি আরাম বোধ করি। বাগদান, বাগদান কি হয়ে গেল? বাগদান। এই দটাকে পরিবর্তন করে দিয়ে কি করে দিল? দ, বাগদান। তৎ মধ্যে, তৎ মধ্যে, তত্তম কি হয়ে গেল? ন। দুটো বর্ণ একসাথে মিলে গিয়ে আমরা যে বর্ণটি আমাদের বাকযন্ত্রে আমরা উচ্চারণ করতে গিয়ে আমরা সুবিধা মনে করি সেটি আমাদের পরিবর্তন হয়ে যায়, সেভাবেই পরিবর্তন হয়ে যায়। এটি বাকযন্ত্রের স্বাচ্ছন্দ্যের কারণে হয়ে থাকে, এমনটি হয়ে থাকে। তৎমধ্যে, দেখো আমরা যদি বলি তৎমধ্যে, দেখো আমরা উচ্চারণ করতে কিন্তু আমরা মানে কষ্ট হবে, আমাদের ভাষা প্রয়োগের যে একটি স্বাভাবিক প্রক্রিয়া সেটি ব্যাহত হবে, উচ্চারণ করতে আমাদের কষ্টসাধ্য হবে। তার মধ্যে কত আমরা সহজে আমরা উচ্চারণ করতে পারছি। ত হয়ে গেল দন্ত ন। শঙ্কা, স যো কা, এখানে কি হলো? ক আর ম মিলে হয়ে গেল উ, শঙ্কা। ক আর ম মিলে হয়ে গেল উ, শঙ্কা। সন্তাপ, সম যো তা, মত হয়ে গেল দন্তন্য। এই মটা হয়ে গেল দন্তন্য। এটি কিসের প্রভাবে হয়েছে? পরবর্তী ব্যঞ্জন ত এর প্রভাবে হয়েছে। কি হয়েছে? সেটি দন্তন্য হয়ে গেল। সম্মান, সম যোগ মান, এই দুটি ম সম্মান হয়ে গেল। তারপর শস যোগ, এটা হবে শস যোগ খ, দুটো মধ্যম স্বর। শস যোগ খ, খ আর স মিলে হয়ে গেল শস ঠ, ঠ হয়ে গেল, ঠ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টি একটু খাতায় লিখে, এই কয়টি শব্দ আমরা একটু খাতায় লিখে আমরা অনুশীলন করব। আশা করি তোমাদের কাছে 2-3 বারে খুব সহজ হয়ে যাবে। কোন ধ্বনির প্রভাবে কোন ধ্বনি পরিবর্তন হয়ে কি রকমের ব্যঞ্জন সন্ধি হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বিসর্গ সন্ধি, বিসর্গ একটি পরাশ্রয়ী বর্ণ, এটির কোনো স্বাধীন প্রয়োগ নেই, তোমরা জানো। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এই পরাশ্রয়ী বর্ণগুলো অন্য বর্ণকে আশ্রয় করে অন্য বর্ণগুলোকে উচ্চারণে সহায়তা করে, শব্দ তৈরিতে সহায়তা করে। এগুলির নিজস্ব কোনো স্বাধীনভাবে আমরা প্রয়োগ করতে পারি না, এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। তো এই বিসর্গ হচ্ছে একটি পরাশ্রয়ী বর্ণ, এবং যেখানে বিসর্গের সাথে ক
অন্য বর্ণের সন্ধি হয়, সেটি হচ্ছে বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি করতে গিয়ে বিসর্গটা আমরা নানানভাবে পরিবর্তন করে নেই। কখনো বিসর্গটা অক্ষুণ্ণ অবস্থায় থাকে, কোনো রকম পরিবর্তন হয় না, যেমনটি ছিল আমরা সন্ধি করলেও সেভাবে পাই, আমরা পরিবর্তন করি না। সেটি কি দেখো, মনোকষ্ট, অধঃপতন, এই যে আমি এখানে 3টি উদাহরণ লিখেছি। বয়ঃসন্ধি, আমরা কিন্তু এই শব্দগুলোর মধ্যে বিসর্গ অটুট রেখেছি, শব্দের মধ্যে বিসর্গগুলো অটুট অবস্থায় আছে। বিসর্গ দেখো কখনো আবার ও হয়ে গেল, ও এর মতো হয়ে যায়। আমি বলেছি যে বিসর্গ পরিবর্তন হয়ে যায় নানান ভাবে, কখনো র হয়ে যায়, কখনো আমরা যখন সন্ধি করি অন্য বর্ণের সাথে আমরা মিলিয়ে সন্ধি করি তখন কখনো কখনো র হয়ে যাবে, কখনো স হয়ে যাবে, কখনো ও হয়ে ও এর মতো হবে, কখনো ও কার হবে, কখনো কখনো বিসর্গটা অক্ষুণ্ণ অবস্থায় বিরাজ করবে। ও এর মতো হয়েছে দেখো, মনোযোগ, মনোযোগ, তিরোধান। মনোযোগ আসলে কিরকম ভাঙলে আমরা কি পাই, মন যোগ যোগ, মনোযোগ কি হয়ে গেল, মন যোগ মনোযোগ, উকার হয়ে গেল। সেরকম তিরোধান, তপবন, তপ বিসর্গ যোগ বল, কিন্তু বিসর্গটা উঠে গিয়ে হয়ে গেল তপবন, বিসর্গটা ওয়ে ও কালে পরিণত হয়েছে। মনোযোগ, তিরোধান এবং তপবন উকার হয়েছে। নিরাকার, নি যোগ আকার, ভাঙলে আমরা এরকম পাই, নি যোগ আকার। এই বিসর্গটা হয়ে গেল র, এটাকে এই যে বিসর্গটা যখন র হয়ে গেল, এই নিয়মটাকে কি বলে জানো, এই নিয়মটাকে বলে র জাত বিসর্গ সন্ধি বা র জাত বিসর্গ। বিসর্গ যখন রতে পরিবর্তন হবে সন্ধি করে করার মাধ্যমে, তখন এটির নাম হচ্ছে র জাত বিসর্গ। তাইলে দেখো, নি যোগ আকার, নি যোগ আকার, এই বিসর্গটা হয়ে গেল র, নির আকার। পুন যোগ মিলন, পুনর্মিলন, পুন বিসর্গ যোগ মিলন, পুনর্মিলন। আশি বিসর্গ যোগ বাদ, আশীর্বাদ। এটা হচ্ছে রজাত বিসর্গ, রজাত বিসর্গ, রজাত বিসর্গ। ময়ের সাথে তারপর তো আবার আমি বলেছি স হয়, সজাত, সজাত বিসর্গ। নিশ্চয়, নি যোগ চয়, নি যোগ চয়, এই নিটা হয়ে গেল কি, এই তালব্য স, তালব্য স। নিশ্চয় বিসর্গ কি হয়েছে, তালব্য স হয়েছে। দুষ্কর, এখানে দন্তের স হয়েছে। পুর, পুর যোগ কার, পুর বিসর্গ, পুরের সাথে বিসর্গ আছে, যোগ কার, পুরস্কার, বিসর্গটা কি হয়ে গেল, দন্তের স হয়ে গেল। আবার কখনো কখনো কি হয়, রস্ব স্বর দীর্ঘ স্বরে পরিণত হবে। রস্বই থাকলে সেখানে দীর্ঘ দীর্ঘইকার হবে, রস্বকার থাকলে সেখানে দীর্ঘ। যেমন নীরব, নীরব কি, আচ্ছা আমি এখানে লিখি, নি যোগ র, এখানে কি হয়ে গেল দেখো, দীর্ঘই, দীর্ঘই হয়ে গেল, এখানে দীর্ঘই, নিরস, নিরো। তাহলে এই বিসর্গটা কারণে কি হলো, এই রস্বইটা দীর্ঘ ইতে রূপান্তর হয়ে গেল। তাহলে খুব বেশি না, আমরা বিসর্গ সন্ধির এই কয়টি নিয়ম
আমরা 1টা 2টা 3টা 4টা 5টা। একেবারে সহজ। আমরা যদি পড়াশোনা একটু গুছিয়ে নেই, বইতে হয়তো একটু বিস্তারিত থাকবে, সেই পড়াটাকে যদি আমরা নিজেদের মতো সহজ করে আমরা নোট করে নিই, তাহলে কিন্তু পড়া আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলার দ্বিতীয় পত্র যখন পড়ানো হবে অবশ্যই নোট নেওয়ার নিয়ম অবশ্যই তোমরা ক্লাস ফলো করবে ভালো মতো, আর নোট সাথে সাথে নোট নেবে, তাহলে পড়াটা ইজি হবে। তাহলে বিসর্গটার দিকে আমরা আরেকবার চোখ বুলাই। বিসর্গ সন্ধি কখনো কখনো বিসর্গ লোপ পায় না, সব আমরা সন্ধি করার পরও বিসর্গটা অক্ষুণ্ণ অবস্থা থাকে। মনোকষ্ট, অধপতন, বয়স সন্ধি। কখনো কখনো ওকার পরিণত হয় মনোযোগ, তিরোধান, তপবন। কখনো কখনো র হয়, রজাত বিসর্গ, নিরাকার, পুনর্মিলন, আশীর্বাদ। সজাত নিশ্চয়, দুষ্কর, পুরস্কার। আর রস্বস্বর দীর্ঘস্বরে পরিণত হয় নীরব, নীরস, নীরব। একেবারেই সহজ না? এই হচ্ছে আমার আজকে পাঠদানের বিষয়, সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তার আগে ক্লাসে আমরা স্বরসন্ধি নিয়মগুলো শিখেছি, আজকে আমরা শিখলাম ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। ব্যঞ্জন সন্ধিটা আরেকটা চোখ বুলাই। অঘোষ ধ্বনির সাথে স্বরধ্বনি মিলে কি হবে? ঘোষ ধ্বনি। অঘোষ হচ্ছে বর্গীয় বর্ণের প্রথম এবং দ্বিতীয় বর্ণটি অঘোষ, আর তৃতীয় এবং চতুর্থ বর্ণটি হচ্ছে ঘোষ। যেমন কচটতপ হচ্ছে প্রথম বর্ণ অঘোষ, গজরদব তৃতীয় বর্ণ ঘোষ। এখানে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে দিক যোগ অন্ত ক কিভাবে গয়ে পরিণত হয়েছে। কটি অঘোষ বর্ণ আর পরিণত হয়েছে গ ঘোষ বর্ণে। তারপরে চলচ্চিত্র, এই চ এর প্রভাবে তটা চ হয়েছে। বিপদজনক দ হয়ে গেছে জ, কিসের প্রভাবে? এই জয়ের প্রভাবে। উল্লাস, বাক, দান, প্রত্যেকটা এই পরবর্তী ধ্বনির কারণে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনিটির পরিবর্তন ঘটেছে, আমরা দেখতে পেয়েছি। এই কয়টি আমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করব, তাহলে একটু কঠিন মনে হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে আমি আশা করছি তোমরা নিয়ম মেনে বাসায় অবস্থান করবে। তোমরা জানো যে কি রকম নিয়ম মেনটেন করে চলতে হয়, আর পড়াশোনায় মনোনিবেশ করবে, এই আশাবাদ রেখে আমার ক্লাস আমি আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।